প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের হরর নাইট এপিসোডে যে ঘটনাগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আশা করছি এই ঘটনাগুলি আপনাদের বেশ ভালো লাগবে। আপনারা অনেকেই অ্যাম্বুলেন্সের ঘটনা শুনতে চেয়েছেন। অ্যাম্বুলেন্সের ঘটনা যেহেতু আমরা সবসময় পাই না, তাই আমরা সবসময় শেয়ার করতেও পারি না। তবে আমাদের হাতে একটি অ্যাম্বুলেন্সের ঘটনা চলে এসেছে, এজন্যই আজকে অ্যাম্বুলেন্সের ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। ঘটনা শুরু করার আগে একটি কথা বলতে যাচ্ছি, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন আশা করছি। আর প্রতিটি ভিডিওতে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ঘটনায় চলে যাই। আজকের অ্যাম্বুলেন্সের ঘটনা যে পাঠিয়েছেন তার নাম আবুল হাশেম। ওনার বাসা ঢাকার কেরানীগঞ্জে। আবুল হাশেম ঢাকার একটি নামকরা হসপিটালে একটি প্রয়োজনে যায়। ওনার প্রয়োজনীয় কাজগুলো শেষ করে উনি একটি চায়ের দোকানে বসেন, আর তখনই একটি অ্যাম্বুলেন্স ড্রাইভারও সেই চায়ের দোকানে চলে আসে। আবুল হাশেম ভাই যেহেতু আমাদের ঘটনাগুলি রেগুলার শুনে থাকেন, তিনি জানেন যে অ্যাম্বুলেন্সের ড্রাইভারদের সাথে অনেক সময় অনেক ভৌতিক ঘটনাও ঘটে থাকে। তাই তিনি অ্যাম্বুলেন্সের ড্রাইভারের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে থাকেন, যাতে করে ওই ড্রাইভারের কাছ থেকে সে কোনো ঘটনা শুনতে পারে। বিভিন্ন কথাবার্তার এক পর্যায়ে আবুল হাশেম ভাই এই মানিক মিয়ার কাছে জিজ্ঞেস করে, আপনি কত বছর ধরে গাড়ি চালাচ্ছেন? উত্তরে মানিক মিয়া বলল, আমি প্রায় 20 বছর ধরে অ্যাম্বুলেন্স চালাই। আবুল হাশেম ভাই বলল, আপনার এই 20 বছরের গাড়ি চালানো জীবনে কোনো ভৌতিক ঘটনা কি ঘটেছে? মানিক মিয়া বলল, আমার সাথে বেশ কিছু ভৌতিক ঘটনা ঘটেছে, কিন্তু আমি এগুলাকে কখনো চিন্তা করি না। যেহেতু আমি গাড়ি চালাই, এগুলো চিন্তা করলে অ্যাক্সিডেন্ট হতে পারে। কিন্তু আবুল হাশেম ভাই তাকে এবার বলল, আপনার জীবনে ঘটে যাওয়া সবচাইতে ভয়ঙ্কর একটি ঘটনা আমার সাথে শেয়ার করুন। প্রথম দিকে মানিক মিয়া বলতে না চাইলেও আবুল হাশেম ভাইয়ের কথার উপর ভিত্তি করে তিনি একটি ঘটনা বলেন। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 8 বছর আগে, 2016 সালে। আর ঘটনা যেদিন ঘটেছিল সেদিন প্রচণ্ড বৃষ্টি ছিল। সারাদিন মুষলধারের বৃষ্টি ছিল। সারাদিন কোনো টিপ না থাকায় আমরা অলস সময় পার করছিলাম। রাত তখন 10টা। ভেবেছিলাম আজকে কোনো টিপই হবে না। তাই যখন বাড়ির উদ্দেশ্যে আমি রওনা দিব, তখনই আমার মোবাইলে একটি কল আসে। কলটি করেছিল ঢাকার একটি নামকরা হসপিটাল থেকে। হসপিটাল থেকে জানালো একটি লাশ নিয়ে তাকে কুমিল্লার দাউদকান্দিতে যেতে হবে। তো ঢাকার থেকে যেহেতু দাউদকান্দির দূরত্ব খুব একটা বেশি না, আর যেহেতু সারাদিন কোনো টিপও ছিল না, তাই আমি ভাবলাম লাশটি নামিয়ে দিয়েই আসি। তো হাসপাতালে যেতে যেতে আমার প্রায় 10:30 বেজে যায়, এবং লাশ গাড়িতে তুলতে তুলতে আনুষঙ্গিক কাজ করতে করতে প্রায় 11টা বেজে যায়। আরও একটি কথা বলে রাখি, সেদিন আমি শুধু একাই ছিলাম, আমার সহকারী সে ছিল না। সেদিন ছিলাম শুধু আমি একা এবং লাশ। তো বিসমিল্লাহ বলে গাড়ি চালানো শুরু করলাম। সব কিছু ঠিকঠাকই ছিল, তবে যেহেতু ওয়েদারটা খারাপ ছিল, রাস্তাঘাটে গাড়ি ঘোড়াও ছিল কম। আমার গাড়িটি যখন দাউদকান্দি সেতু পার হয়ে আসে, ঠিক তখন আমি লক্ষ্য করলাম আমার গাড়ির মধ্যে কেমন যেন একটা ভ্যাপসা গরম অনুভূতি করছি। আমি ভাবলাম এটি হতেই পারে, যেহেতু গাড়ির গ্লাসগুলো সব তুলে দেওয়া রয়েছে, গাড়ির মধ্যে গরম লাগাটাই স্বাভাবিক। কিন্তু এর আগেও এই পরিস্থিতিতে আমি গাড়ি চালিয়েছি।
এমন তো কখনো লাগেনি। তো এটিকে আমি ভুলে গিয়ে আমি আবার গাড়ি চালাতে লাগলাম। এবার আমি লক্ষ্য করলাম আমার কানে সে কেমন যেন একটি গুনগুন শব্দ হচ্ছে। আমি এটিকেও ভুল ভেবে উড়িয়ে দিলাম। যখন আমি আরেকটু সামনের দিকে গেলাম, তখন আমি একটি বিষয় লক্ষ্য করলাম, পিছন থেকে কে যেন কথা বলছে। আমি লুকিং গ্লাসের দিকে তাকালাম, আর যে দৃশ্যটি দেখলাম সেটি দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। দেখতে পেলাম লাশটি বসে আমার দিকে অনেক বড় বড় চোখ করে তাকিয়ে আছে, এবং চোখটি ছিল লাল টকটকে। আমি প্রচন্ড পরিমাণে ভয় পেলাম। আমি যখন লুকিং গ্লাস থেকে চোখ সরিয়ে সরাসরি নিজের ঘাড় ঘুরিয়ে তাকালাম, তখন দেখলাম সব কিছুই ঠিক রয়েছে, কোনো সমস্যা নেই। এটিকে নিছক নিজের ভুল মনে করে আমি আবারও গাড়ি চালাতে লাগলাম। আর নিজেকে আমি বুঝ দিলাম, যেহেতু আমি একা রয়েছি, হয়তো বা ভুলভাল চিন্তা ভাবনার জন্য আমি চোখে এটা দেখছি। 1-2 মিনিট পরে আমি আবারও লক্ষ্য করলাম ওই লুকিং গ্লাসের মাধ্যমে ওই লাশটি আবারও বসে আমার দিকে তাকিয়ে আছে। আমি আরেকটু জিনিস লক্ষ্য করলাম লুকিং গ্লাসে। দেখলাম লাশটি একা নয়, লাশটির দুই পাশে আরো 2টি অবয়ব রয়েছে। তাদের মুখগুলি স্পষ্ট দেখা না গেলেও বোঝা যাচ্ছিল তারা মানুষের মতোই, কিন্তু তাদের মাথাগুলো ছিল বেশ বড়। আমি আবারও পিছনে ঘুরে তাকালাম, কিন্তু সবকিছু স্বাভাবিক। আমি যখনই লুকিং গ্লাসে দেখি, তখনই শুধু দেখতে পাচ্ছিলাম ভয়ানক দৃশ্য। কিন্তু যখন আমি নিজে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখতাম, তখন কোনো ভৌতিক দৃশ্য আমার চোখে পড়তো না। আমি এবারও নিজেকে সামলিয়ে নিলাম, কিন্তু কে জানতো সবচেয়ে ভয়ানক পরিস্থিতিতে এখন পড়তে হবে। এখন আমি লক্ষ্য করলাম গাড়ির পাশ ছাড়াও গাড়ির বাইরে আমার গাড়ির সাথেই 2টি অবয়ব উড়ে আসছে। এবার আমি লুকিং গ্লাসে নয়, নিজের চোখেই সরাসরি দেখছি। এবার আমি শিওর হওয়ার জন্য আমি যখন পিছন দিকে তাকাই, তখন যে দৃশ্যটি দেখলাম, ওই দৃশ্যটি দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। দেখতে পেলাম লাশটি ঠিক আমার মুখের কাছে এসে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, এবং তখনই আমার গলা চেপে ধরল। এই দৃশ্য দেখে এবং এই পরিস্থিতিতে পড়ে আমি গাড়ি নিয়ন্ত্রণ করতে পারিনি। আমার গাড়িটি সজোরে একটি গাছের সাথে ধাক্কা লাগে, এবং ওখানে আমি সেন্সলেস হয়ে পড়ি। আমার যখন জ্ঞান ফেরে, তখন আমি দেখতে পাই এলাকার কিছু মানুষ আমাকে গাড়ি থেকে বের করছে। সময়টি ছিল তখন ফজরের নামাজের পরের দিকে। যখন আমাকে লোকেরা জিজ্ঞেস করলো আপনার সাথে কি ঘটেছিল, তখন আমি সব ঘটনা খুলে বললাম। এই ঘটনাগুলো শুনে এলাকার লোকজন বলল, দেখি তো আপনাদের লাশ গাড়িতে আছে কিনা। তখন চেক করে দেখলাম লাশ ঠিক আগের মতোই রয়েছে, কোনো লাশের পরিবর্তন নেই। স্থানীয় লোকজন বলল, এই রাস্তায় এরকম ঘটনা প্রায় ঘটে থাকে এবং বিভিন্ন গাড়ি অ্যাক্সিডেন্ট করে এবং অনেকে মারাও যায়। তো এই ছিল ঘটনা। ঘটনাটির পরেও আমার সাথে কিছু ছোট ছোট ঘটনা ঘটেছিল, যেমন আমি স্বপ্নে এই লাশকে অনেকবার দেখেছিলাম, কিন্তু কেন দেখেছিলাম এর কোনো উত্তর আমি আজও পাইনি। আমি বেশ কিছুদিন গাড়ি চালাতে পারিনি। আমার মধ্যে একটি অজানা ভয় কাজ করত। লাশ নিয়ে যেতেই আমার ভয় করত। যেহেতু এটি ছিল আমার একটি পেশা, তাই জীবনের ঝুঁকি নিয়েই আমাকে এই কাজটি করতে হতো। তো এটি ছিল মানিক মিয়ার সাথে ঘটে যাওয়া অ্যাম্বুলেন্সের একটি ঘটনা। ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন বাবর মোল্লা। ওনার বাসা নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কোনো একটি গ্রামে। আর ঘটনাটি মূলত এই বাবর ভাইয়ের সাথেই ঘটেছিল। বাবর ভাই ছিলেন একজন মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী। সময়টি ছিল 2012 সাল। তখন সদ্য এসএসসি পরীক্ষা দেওয়ার পরে একটি লম্বা ছুটির মধ্যে সে পার করছিল। বিকালের দিকে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়া, একটু ঘোরাফেরা করাই ছিল তার সেই সময়ের প্রধান কাজ। সে ছিল বেশ মেধাবী এবং ভালো মনের মানুষ। গ্রামের সকলেই তাকে পছন্দ করত। অন্যান্য দিনের মতোই সেদিনও অনেক বন্ধু বান্ধব মিলে তারা ঘুরতে বের হলো। ঘুরতে ঘুরতে তারা তাদের গ্রাম থেকে বেশ দূরে চলে আসে এবং সেখানেই সন্ধ্যা নেমে আসে। তারা পুনরায় আবার তাদের বাড়ির দিকে চলে আসতে শুরু করে। তারা ছিল মোট 5 জন। আসার পথে যাদের বাড়ি সামনে চলে আসে তারা তাদের বাড়িতে চলে যায়। এভাবে করতে করতে বাবর ভাই একা হয়ে যায়। বাবর ভাইয়ের বাড়িতে পৌঁছাতে হলে তাকে আরো 1 কিলোমিটার তাকে যেতে হবে। এই 1 কিলোমিটারের মধ্যে তেমন কোনো ভয়ানক জায়গা নেই, তবে একটি তেঁতুল গাছ নিয়ে তার ভয় ছিল। কারণ এর পূর্বেও অনেকে ওই তেঁতুল গাছের আশপাশে এসে ভয় পেয়েছিল। সে যেহেতু মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী ছিল, সে বিভিন্ন দোয়া কালেমা জানত, এর জন্য ভয় সে কম পেত। তখন রাত বাজে প্রায় 8:30। গ্রামের পরিবেশ নির্জন নিলিবিলি। তখনকার সময়ে 8:30 মানে অনেক রাত। সময়টি যেহেতু শীতকালের ছিল, এর জন্য রাস্তায় তেমন কোনো লোকজন ছিল না। সে যেতে যেতে তেঁতুল গাছের কাছে চলে আসে। তেঁতুল গাছটি ক্রস করার পরে সে একটা জিনিস লক্ষ্য করল। তার মনে হচ্ছিল তার পেছন পেছন কে যেন আসছে। সে যখন পেছনে ঘুরে তাকালো তেমন কিছুই দেখতে পেল না। কিন্তু যখনই সে সামনের দিকে তাকাবে তখনই সে লক্ষ্য করল তেঁতুল গাছের নিচে কিছু একটা শুয়ে আছে। সেটি আর কিছু না, সেটি একটি ছিল লাশ। কাফনে মোড়ানো একটি সাদা লাশ। যেহেতু জায়গাটি অন্ধকার ছিল আর কাফনের কাপড় যেহেতু সাদা হয়ে থাকে, তাই অন্ধকারের মধ্যেও আবছা আলোতে সে বুঝতে পেল এটি একটি লাশের অবয়ব। সে ভয় পেল, তবে খুব একটা ভয় পেল না। সে দোয়া কালেমা পড়ল এবং আবারও সামনের দিকে যেতে লাগলো। আরেকটু সামনে আসার পরে সে দেখতে পেল কে যেন তাকে পেছন থেকে ডাকছে। সে তাকালো না। দ্বিতীয়বার যখন ডাকলো তখন সে বুঝতে পেল তার পরিচিত এক বন্ধু তাকে ডাকছে। সে যখন পিছন দিকে তাকালো তা দেখার মতো সে প্রস্তুত ছিল না। সে দেখতে পেল এই মাত্র যে বন্ধুদের সাথে সে ঘুরে আসলো তাদের মধ্যেই আরেকটি বন্ধু লাশ রূপে তার সামনে দাঁড়িয়ে। সে তো দেখে প্রচন্ড পরিমাণে এবার ভয় পেয়ে গেল। সে চোখ বন্ধ করে দৌড় দিল বাড়ির উদ্দেশ্যে। সে রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গেল এবং সেখানে সেন্সলেস হয়ে পড়ল। জ্ঞান ফেরার পরে সে দেখতে পেল সে তার বাড়িতে শুয়ে আছে। বাড়ির সবাই তাকে জিজ্ঞেস করলে সে বলল, আমি রাস্তায় পড়ে গিয়েছিলাম এবং আঘাত পেয়েই জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। সে পরিবারের উদ্দেশ্যে এই ঘটনাটি বললেনি। বললে হয়তো পরিবারের সকলে তাকে অনেক বকাঝকা করবে। এরপরে সে স্বাভাবিক হয়ে যায়। তার ওই বন্ধুর সাথে সে দেখা করে
এবং সে সব ঘটনাগুলো খুলে বলে। তার বন্ধু বলে, আমি তো তোদের সাথে ঘুরে ফিরেই বাড়িতে গেলাম, এরপর আমি আর কোথাও বের হইনি, আমি বাড়িতেই ছিলাম। কয়দিন পর বাবর ভাই লক্ষ্য করে সে স্বপ্নের মধ্যেও বেশ কিছু আবোল তাবোল স্বপ্ন দেখছে, যেগুলোর কোনো ভিত্তি নেই। এরকম বেশ কিছুদিন যাবার পরে বাবর ভাই লক্ষ্য করল সে যেন কারণ ছাড়াই চমকে ওঠে এবং একটু সন্ধ্যা হলেই সে যেন কেমন একটা ভয়ের জগতে চলে যায়। আস্তে আস্তে সে শুকাতে থাকে। একসময় সে তার পরিবারকে জানায় এই ঘটনাগুলো। তখন পরিবারের সবাই তাকে অনেক বকাঝকা করে এবং তাকে একটি কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজ সবকিছু শুনে বলে, ওই জায়গাটি এমনিতেই হন্টেড, আর ওই তেঁতুল গাছে রয়েছে খারাপ জিন। সুযোগ পেলেই মানুষকে ভয় দেখায়, তবে মানুষের খুব একটা ক্ষতি করে না। আপনারা মসজিদে দান খয়রাত করুন, কিছু সাদকা দিন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো বাবর ভাইয়ের পরিবার এই কাজটি করে এবং এরপরে আর কোনো ঘটনা বাবর ভাইয়ের সাথে ঘটেনি। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমাদের প্রতিটি ঘটনা আপনারা অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে। আপনাদের বন্ধুদের সাথে বা তার কোনো পরিচিত মানুষের সাথে যদি কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। আমরা কখনো চাই না কারোর সাথে এই ধরনের ঘটনা ঘটুক, তবে যার সাথে এই ঘটনাগুলো ঘটেছে আমরা চাই সেই ঘটনাগুলো আপনাদের কাছে শেয়ার করতে। ঘটনাগুলি বিশ্বাস করা না করা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ব্যাপার, এখানে আমাদের কোনো কথা নেই। তবে একটা জিনিসই বলতে চাই, যাদের সাথে এই ঘটনাগুলো ঘটে শুধুমাত্র তারাই বলতে পারে এই ঘটনাগুলোর ভয়াবহতা কতটা বেশি। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডের যে দ্বিতীয় ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আব্দুল্লাহ ভাই। উনার বাড়ি পাবনা জেলার সুজানগর থানায়। ঘটনাটি মূলত ঘটেছিল গাজীপুর জেলার কোনো একটি পল্লী বিদ্যুৎ অফিসের আবাসিক ভবনে। আর ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম ছিল রবিন ভাই। সঙ্গত কারণে ওই পল্লী বিদ্যুতের পুরো অ্যাড্রেস আমরা বলতে পারছি না, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে আমরা এতটুকুই বলবো, সেটি গাজীপুর জেলার কোনো একটি পল্লী বিদ্যুৎ। ঘটনাটি মূলত অনেক আগের, তবে এখনো মাঝে মধ্যে কিছু অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায়। মূলত ওই পল্লী বিদ্যুৎ অফিসটি ছিল একটি শ্মশান ঘাটের উপরে। ব্রিটিশ আমলে ওই স্থানটি ছিল একটি শ্মশান ঘাট। পরবর্তীতে ওই শ্মশান ঘাটটি পরিত্যক্ত হলে ওই জায়গার উপর নির্মাণ করা হয় এই পল্লী বিদ্যুৎ অফিস এবং এর আবাসিক কয়েকটি ভবন। ওই পল্লী বিদ্যুতের স্টাফ রবিন ভাইয়ের মাধ্যমে আমরা এই ঘটনাটি জানতে পারি। মূলত ওই অফিসে এবং আবাসিক ভবনে মাঝে মধ্যে বেশ কিছু অবয়ব বা ভয়ানক কিছুর উপস্থিতি অনেকেই লক্ষ্য করেছেন। এর মধ্যে আবাসিক ভবনে লাইনম্যান যারা থাকতো বা বিভিন্ন পদের যারা আবাসিক ভবনে থাকতো তাদের মধ্যেই একজন ছিল এই রবিন ভাই। কোনো এক রাতে খাওয়া দাওয়া শেষ করে যখন পরিবারের সবাই ঘুমাচ্ছিল, হঠাৎ করেই তারা শুনতে পেল রান্নাঘর থেকে থালা বাসন বা কাচের বিভিন্ন জিনিস ফ্লোরে ছড়িয়ে ফেলা হচ্ছে। ওই ফ্যামিলিতে ছিল রবিন ভাই এবং রবিন ভাইয়ের বউ আর ছোট্ট একটি বাচ্চা। রবিন ভাই ভাবল হয়তোবা কোনো বিড়াল বা অন্য কোনো প্রাণী ঢুকেছে। এইভাবে যখন তিনি রান্নাঘরে যায়, দেখতে পায় রান্নাঘরের সব কিছুই আগের মতোই রয়েছে।
কোনো কিছুই এলোমেলো নেই বা ফ্লোরে কোনো থালা বাসনও পড়ে নেই। তাহলে শব্দটি কোত্থেকে এলো? উনি এটিকে সাধারণ বিষয় ভেবেই আবার ঘুমিয়ে পড়ল। ঠিক 1 ঘন্টা পরে তার স্ত্রী আবার শুনতে পেল ওয়াশরুমের পানির লাইন চালু রয়েছে, ট্যাপের পানি ক্রমান্বয়ে পড়েই চলেছে। তিনি উঠে ওয়াশরুমের ভিতরে যায় এবং আশ্চর্যজনক বিষয় দেখতে পায় ট্যাপ ঠিক আগের মতো বন্ধই রয়েছে। ফ্লোরটি ছিল একদমই শুকনো। তাহলে তিনি কি এটি ভুল শুনল? তিনি ভাবল হয়তোবা পাশের কোনো ফ্ল্যাট থেকে বা কোনো ওয়াশরুমের থেকে সাউন্ড আসছিল। এই ঘটনার ঠিক 4 থেকে 5 দিন পরে আবারও একটি ঘটনা শুরু হলো। রবিন ভাই যখন কাজের উদ্দেশ্যে বাড়ির থেকে যেত, তখন বাড়িতে শুধুমাত্র রবিন ভাইয়ের স্ত্রী এবং তার ছোট বাচ্চারাই থাকত। কিন্তু তার স্ত্রী লক্ষ্য করল এই ফ্ল্যাটে তারা দুজন ছাড়াও আরো একজন হয়তোবা রয়েছে। তিনি কাজ করতে নিলে মনে হতো তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু সে পেছন দিকে তাকিয়ে কাউকে দেখতে পায় না। এভাবে বেশ কিছুদিন চলতে লাগলো। আরেকটি বিষয়, এই যে ঘটনাগুলো ঘটছিল, এই ঘটনাগুলো কেউ কাউকে কিন্তু শেয়ার করেনি। রবিন ভাই কখনো তার স্ত্রীকে বলেনি বা স্ত্রী তার স্বামীর কাছে কখনো শেয়ার করেনি, এই ভেবে যে তারা ভয় পেতে পারে। তাদের মনেও একটি অজানা ভয় বাসা বাঁধতে শুরু করলো। কোনো একদিন রাতে ঘটে যায় এক ভয়ানক ঘটনা। তারা অন্যান্য দিনের মতো কাজ শেষ করে যখন ঘুমিয়ে পড়ল, মাঝরাতে তারা দেখতে পেল তাদের বাচ্চা বিছনাতে নেই। হঠাৎ করে দেখতে পেল তাদের বাচ্চা 2 থেকে 3 ফিট উপরে শূন্যে ভাসছে। এই দৃশ্যটি দেখে তার স্ত্রী প্রচন্ড পরিমাণে ভয় পায় এবং চিৎকার করে ওঠে। তখন রবিন ভাইও উঠে পড়ে, কিন্তু রবিন ভাই এই দৃশ্যটি দেখতে পায় না। তার স্ত্রীর চিৎকারে বাচ্চাটি নিচে পড়ে যায়। কিন্তু রবিন ভাই একটা জিনিস খেয়াল করে, সে যখন চিৎকারের শব্দে ঘুম থেকে উঠে পড়ে, তখন মনে হলো তার গ্লাসটি ভেদ করে কিছু একটি বাইরে চলে গেল। তখন তারা তাদের সাথে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করে এবং জানায় এ ধরনের ঘটনা বেশ কিছুদিন ধরেই ঘটছিল। এর থেকেও আরো একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় তার ঠিক 2 দিন পর। তাদের সেদিন ঘুমাতে ঘুমাতে রাত 1টা বেজে যায়। তাদের চোখে সামান্য পরিমাণ ঘুম ঘুম চলে আসে। রুমের মধ্যে একটি 0 পাওয়ারের ডিম লাইটও জ্বালানো ছিল। এর জন্য রুমটি পরিপূর্ণ অন্ধকার ছিল না, হালকা একটু আলো জ্বলছিল। এই আলোর মধ্যেই রবিন ভাই দেখতে পেল তাদের জানালা ভেদ করে কোন একটি বানরের আকৃতিতে কোন একটা কিছু রুমের মধ্যে ঢুকলো। রবিন ভাই খুব ভয় না পেলেও সে অবাক হলো যে এটি আসলে কি, চোর না অন্য কিছু। রবিন ভাই ঘুমের ভান করে ওই জিনিসটিকে দেখছিল। দেখতে পেল ওই অবয়বটি পুরো ঘরে ঘোরাঘুরি করছিল। আরেকটি বিষয় লক্ষ্য করে, ওই অবয়বটি হেঁটে নয়, শূন্যে ভেসে ভেসে পুরো ঘরটি ঘুরছিল। সে লক্ষ্য করল অবয়বটি বানরের মতো হলেও তার মুখটি ছিল শেয়ালের মতো। তার 2টি সূচালো দাঁতও দেখা যাচ্ছিল। ঠিক এরই মধ্যে তার স্ত্রী জেগে ওঠে এবং তার স্ত্রীও সেদিন প্রথমবারের মতো এই অবয়বটিকে দেখতে পায় এবং প্রচন্ড চিৎকার করে, আর ওই অবয়বটি মুহূর্তের মধ্যেই হাওয়ায় মিলিয়ে গেল। এই দৃশ্যগুলো পুরোটাই রবিন ভাই তার নিজের চোখেই দেখেছিল। পরবর্তীতে রবিন ভাই তাদের বিভিন্ন পুরানো স্টাফদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করে এবং জানতে পারে এটি একটি পুরাতন শ্মশান ঘাটের উপরে নির্মিত একটি প্রতিষ্ঠান। এখানে অনেকের সাথে অনেক ঘটনা ঘটেছে। তারা একটি কবিরাজের কাছে যায়। কবিরাজ তাদেরকে একটি তাবিজ দেয়। এরপর তাদের সাথে আর তেমন কোনো ঘটনা ঘটেনি। আর কিছুদিনের মধ্যে তার বদলিও হয়ে যায়।
তো এই ছিল আজকের ঘটনা। আর আমাদের ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। আমাদের এই অগ্রযাত্রায় আপনাদের সহযোগিতা কামনা করছি। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন রাজ্জাক ভাই। আর এই ঘটনাটি মূলত রাজ্জাক ভাইয়ের সাথেই ঘটেছিল। এই ঘটনাটি 2011 সালের বর্ষার পূর্ব মুহূর্তে ঘটেছিল। ঘটনাটি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা গ্রামে ঘটেছিল। রাউতারা গ্রামটি ছিল বেশ সুন্দর। বর্ষা আসার আগ মুহূর্তে এই সৌন্দর্য আরো বহুগুণে বৃদ্ধি পায়। ওই গ্রামের একদম শেষ প্রান্তে একটি সুইচ গেট রয়েছে। এই সুইচ গেটের মাধ্যমে পুরো চলন বিলের পানি প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়। বর্ষা আসার আগ মুহূর্তে পর্যটকদের আনাগোনাও বহুগুণে বৃদ্ধি পায় এবং সময় কাটানোর মতো একটি সুন্দর জায়গা। তো রাজ্জাক ভাই ও তাদের 4 বন্ধু মিলে সেদিন ওই দিকে ঘুরতে যায়। বিভিন্ন আড্ডা, গল্প গুজব করতে করতে তারা দেখতে পায় অনেক রাত হয়ে গিয়েছে। তারা এবার ভাবলো এখন বাড়ির দিকে রওনা দেওয়াটাই ভালো। যে কথা সেই কাজ, তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। যেহেতু তারা 4 বন্ধু ছিল, তাই তারা চিন্তা করলো আজকে গ্রামের মাঠের মধ্যে দিয়েই তারা বাড়িতে যাবে। গ্রামের মাঠ বলতে এখানে কোনো রাস্তা নেই, শুধু রয়েছে ধানি জমির আইল। আপনারা আইল হয়তো চিনে থাকবেন। ধানি জমির চারপাশে যে একটু উঁচু জায়গা থাকে, একটি জমি থেকে আরেক জমির সীমানা নির্ধারণের যে একটা মাটির উঁচু জায়গা থাকে, এটি আইল বলে গ্রাম্য ভাষায়। তো যাই হোক, তারা ওই আইল দিয়ে হাঁটছিল। বিস্তীর্ণ মাঠ, কোনো ফসল নেই, এর মাঝেই তারা হাঁটতে লাগলো। তো আরেকটি কথা বলে রাখতে চাই, এই মাঠের মাঝখানে একটি শ্মশান ঘাট ছিল। তারা কিছুটা শ্মশান ঘাটের পাশ দিয়েই যেতে লাগলো। তবে কিছুটা দূরে যাওয়ার পরে তারা একটা জিনিস লক্ষ্য করলো। তাদের সামনে বেশ দূরেই একটি বিশাল অবয়বের মতো দেখতে পাচ্ছিল। তারা সবাই একই সাথে ওই জিনিসটি দেখতে পেল। তারা আরেকটু সামনে যেতেই তারা একটি ভয়ঙ্কর জিনিস দেখতে পেল। তারা আসলেই বুঝতে পেল এটি সাধারণ কোনো কিছু নয়। ওই জিনিসটির বর্ণনা যদি আমরা দিতে চাই, ওই জিনিসটি লম্বায় প্রায় 60-70 ফিট হবে। তার পুরো শরীরে লোমে ভরা। রাজ্জাক ভাই ওই অবয়বটিকে পিছন থেকে দেখতে পাচ্ছিল। এর মানে হচ্ছে তার পেছনের চুল, পিঠ এগুলো তারা দেখতে পাচ্ছিল, কিন্তু তার মুখটি তারা দেখতে পাচ্ছিল না। তারা প্রচন্ড পরিমাণে ভয় পেল এবং তারা ওখান থেকে 1 ইঞ্চিও নড়তে পারল না। ওই অবয়বটি সামনের দিকে ডানে বামে ঘুরে ঘুরে কিছু একটা খুঁজছিল, এটি তারা বুঝতে পারছিল। এই বিস্তীর্ণ ধানি জমির মাঝখানে তাদের আশাটাই যেন ভুল ছিল। এখান থেকে যে কোনো মানুষের সহযোগিতা নেবে সেটিও সম্ভব নয়, কারণ আশেপাশে 1-2 কিলোমিটারের মধ্যে কোনো ঘনবসতি নেই। অনেক দূরে দেখা যাচ্ছিল ঘরবাড়ি। এখান থেকে চিৎকার করলে কোনোভাবেই সম্ভব নয় ওই প্রান্তের মানুষদের দৃষ্টি আকর্ষণ করা। তো রাজ্জাক ভাইয়ের একটি বিষয় মনে আসে, তাদের এক পরিচিত ভাই রয়েছে, কিছুটা কবিরাজ টাইপের। পুরোটা কবিরাজ না হলেও অনেকের অনেক সমস্যা তিনি সমাধান করে দিয়েছিল। তাই সে সরাসরি তাকে ফোন করে এবং বলে তাদের এই বর্তমান ভয়ানক পরিস্থিতির কথা। ওই কবিরাজ টাইপের ভাইটি বলে ওঠে, তোমরা এখন যে যে অবস্থায় থাকো না কেন, সকলেই সবার জামা কাপড় খুলে ফেলো, এক কথায় বিবস্ত্র হয়ে যাও। তোমাদের সামনে যে পিশাচটি দাঁড়িয়ে আছে সেটি কোনো সাধারণ পিশাচ নয়, এটি খুবই শক্তিশালী এবং ভয়ানক একটি পিশাচ।
তাদের অনিচ্ছাকৃত সত্ত্বেও তারা তাদের জামা কাপড় খুলে ফেলে। এরপর রাজ্জাক ভাই ও তাদের 4 বন্ধু মিলে হাঁটতে শুরু করে। এর মধ্যে তারা ওই অবয়ব বা ওই পিশাচটির দিকে তাকানোর সাহস তারা কেউই আর পাননি। বেশ কিছুক্ষণ হাঁটার পরে তারা একটি লোকালয়ে চলে আসে। এরপর তারা তাদের জামা কাপড়গুলো পরিধান করে ফেলে। এরপরে তারা দ্রুতই বাড়ির দিকে রওনা হয়। তারপরে তাদের সাথে আর কোনো ঘটনা ঘটেনি, কিন্তু তারা 2-3 জন বেশ কিছুদিন জ্বরে আক্রান্ত ছিল। এই ছিল আমাদের আজকের এপিসোডের ঘটনা। ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর প্রতিটি ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমরা চাই না কারো সাথে এই ধরনের ঘটনা ঘটুক, তবে যাদের সাথে এই ঘটনাগুলো ঘটেছে আমরা চাইব তাদের ঘটনাগুলো সংগ্রহ করে আপনাদের কাছে শেয়ার করতে। ঘটনাগুলি বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদেরকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।